ডেকে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শরদিন্দু উদ্দীপন, বুদ্ধ একটি পরম্পরা, এই বিষয়ে উনি আলোচনা রাখবেন। ধম্মং নমামি সংঘং নমামি। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নতুন তব জন্ম লাগি কাতর কত প্রাণী, করত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। বিকশিত করো প্রেম পদ্ম, চিরমধু নিঃসন্দ। শান্ত হে, শান্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণীতল, কর কলঙ্ক শূন্য। ধম্মমিত্র, আজকে যারা এই আলোচনার আয়োজক, প্রকৃতি সেবাশ্রম সংঘ, এবং আপনারা যারা আমার ধম্মমিত্রর সামনে বসে আছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি গুটি কয়েক কথা বলার চেষ্টা করছি। আসলে বুদ্ধ একটি সম্মিলিত অতলান্তিক এক বারিধি, গুটি কয়েক শব্দের মধ্যে দিয়ে তাকে বর্ণনা করা, তাকে সামনে নিয়ে আসা একেবারে একটা দুঃসাধ্য কাজ। কিন্তু এই মহান মহা বিশাল যে অবয়ব, শুধু বারিধি নয়, যে মহাজাগতিক অবয়ব বুদ্ধ, তাকে স্পর্শ করে যে অনুভূতি আমার মধ্যে এসেছে, সেই অনুভূতির কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মনে থাকবে যে আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলেন, তারপরে তিনি বার্লিনে, জার্মানির বার্লিনের প্রফেসরশিপ করলেন। আর ঠিক এই সময় 1913 সালে আর এক মহান ব্যক্তি, তিনি সাহিত্যে নোবেল পেলেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পাওয়ার পরে সারা পৃথিবী ঘুরছেন, বড় বড় মনীষীদের সংস্পর্শে আসছেন। 1930 সালের 14 জুলাই তিনি বার্লিনে একেবারে আইনস্টাইনের বাড়িতে পৌঁছে গেলেন, মানে সরাসরি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে আইনস্টাইন ইংরেজি ভাষা ভালো জানতেন না, তিনি তো জার্মান ভাষায় পণ্ডিত ছিলেন। রবীন্দ্রনাথ যতটুকুন শিখেছিলেন তাতে আইনস্টাইনের সাথে তার যে ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু হচ্ছিল না। তখন দোভাষীর মধ্যে দিয়ে আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের কথোপকথন চলছিল। এটা একটা মজার ব্যাপার। তো সেখানে রবীন্দ্রনাথ যে প্রসঙ্গগুলো তুলেছিলেন এবং আইনস্টাইন যে প্রসঙ্গগুলো তুলেছিলেন, সেটা ছিল এই যে প্রকৃতি, যেটা এখানে রয়েছে দেখুন, প্রকৃতি, বাস্তবতা, প্রকৃতি, বাস্তবতা, আর তার মধ্যে রয়েছে বিজ্ঞান এবং ধর্ম, রিলিজিয়ান বলতে পারেন। দুই মহাপণ্ডিতের ভাষায় সেগুলো কিন্তু একটু আলাদা। এই যে রিলিজিয়ানের কথা বলি আমরা, সেটা নয়। তাদের মধ্যে রয়েছে যে দুই মহাপণ্ডিত যারা, তারা বলছে ইউনিভার্সাল ট্রুথ, এই একটা কথা। আর বিশেষ করে ইউনিভার্সাল ট্রুথের দিকে রবীন্দ্রনাথের বেশি মনোযোগ ছিল। আর মৃদু হেসে আইনস্টাইন বলেছিলেন কসমিক রিলিজিয়ান। রবীন্দ্রনাথ দাবি করেছিলেন
যে এই যে দৃশ্যমান জগৎ, তাকে তো আমরাই ব্যাখ্যা করেছি। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, না? এই কথা বলেছে যে আমি সমস্ত কিছুর মূলে রয়েছে একটা সত্তা। রবীন্দ্রনাথ আত্মা বলেছিলেন, স্পিরিটকে আত্মা বলেছিলেন। আমরা পরবর্তীকালে সেটা সত্তা বলার চেষ্টা করছি, যেটা আইনস্টাইন বলার চেষ্টা করেছিলেন। বলছিলেন যে এই যে সত্তাটি আপনাদের চোখের সামনে রয়েছে, সে একজন ব্যক্তি হতে পারে, কিন্তু তিনি মহা ব্যক্তির অর্থাৎ পরম সত্তা বা পরম আত্মার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের ধারণায় এটা ছিল। আইনস্টাইন মৃদু হেসে বলছিল যে মনুষ্য নামক এই যে জীব, তারা নিজেদেরকে মহান এবং শ্রেষ্ঠ দেখানোর জন্য এই ব্যাখ্যা তারা নিজেরাই তৈরি করেছিল। মানে কবি এক সময় এই মনুষ্য জাতি পৃথিবীতে ছিল না, পৃথিবী ছিল, এই সত্তাটি ছিল। এক সময় এই মনুষ্য জাতি পৃথিবীতে থাকবে না, এই বৃহত্তর সত্তাটি থাকবে। তখন আপনি কার প্রতিনিধিত্ব করবেন? তো স্বাভাবিক কারণেই রবীন্দ্রনাথ তারপরেই লিখলেন এই পরম সত্তার কথা, যেটা আমরা তার একটি গানে দেখেছি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। যেটা আইনস্টাইন বলেছেন, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে বিস্ময়ে। সুতরাং অন্ধকার কিংবা কোনো সত্তা সঙ্গে নয়। একদিন এমন আসবে, এরপরে তিনি দুর্দান্তভাবে বললেন তার কথার মধ্যে, ইংরেজি ভাষায় যেটা অপরিসীম একটি কথা, যে দি রিলিজিয়ান অফ দি ফিউচার। দেখুন কি সুন্দর করে বলছেন আইনস্টাইন, দি রিলিজিয়ান অফ দি ফিউচার উইল বি কসমিক, উইল বি কসমিক রিলিজিয়ান। ইট শুড ট্রান্সেন্ড, মানে অ্যাভয়েড করবে, ট্রান্সেন্ড করবে কি? আপনার ব্যক্তিগত পার্সোনাল গডকে, আপনার ঈশ্বর বিশ্বাসকে এ আর করবে না। এই কসমিক রিলিজিয়ান অ্যাভয়েড ডগমা। ডগমা মানে কোনো কিছুকে আপনি বেঁধে দিলেন, মতবাদে বেঁধে দিলেন। রবীন্দ্রনাথ মতবাদে বেঁধে দিয়েছিলেন যে এই সত্তা যদি মানুষ আবিষ্কার না করত, তাহলে তো এই সত্তার কোনো মূল্য থাকতো না। সুতরাং এই মতবাদ কিন্তু কাজ করবে না। আর কি কাজ করবে না? কাজ করবে না কোনো ধর্মতত্ত্ব, কাজ করবে না যে ধর্মতত্ত্ব এখন আপনারা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন। তারপরেই আইনস্টাইন বললেন সাংঘাতিক কথা, বুদ্ধিজম অ্যান্সার দিস ডেসক্রিপশন। এই যে বর্ণনাটা রয়েছে একমাত্র ব্যাখ্যা করতে পারে বুদ্ধিজম। কেন বলছেন তিনি? ইফ দেয়ার ইজ এনি রিলিজিয়ান দ্যাট কুড কোপ, যেটাকে কোপ করা হয়েছে, হবে পরবর্তীকালে, উইথ মডার্ন সায়েন্স, সায়েন্টিফিক নিডস উড বি বুদ্ধিজম, উড বি বুদ্ধিজম, অন্য কিছু নয়। অর্থাৎ সেটা সম্পূর্ণভাবেই ভাঙতে, যেটা বললেন যে তিনটে ধাপ, করুণা, শীল, করুণা, প্রজ্ঞা। অর্থাৎ বুদ্ধিজম শেষ পর্যন্ত যদি এই পৃথিবীতে মনুষ্যেতর অন্য কোনো প্রাণী, উন্নত প্রাণী এই পৃথিবীতে আসে, তাহলে তাদের যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনের মধ্যে একটি ধর্মকে কোঅ্যাপ করবে, তার নাম বুদ্ধিজম, যেটা নলেজ, প্রজ্ঞা, অন্য কিছু নয়। কিন্তু ঘটনা হলো এই যে বুদ্ধকে, এই বুদ্ধকে, বুদ্ধর ব্যাখ্যা আমরা কি জানি? তিনি কপিলা বস্তুতে শুদ্ধোধনের ঘরে, রাজা শুদ্ধোধনের ঘরে জন্মেছিলেন। তারপরে তিনি জরা, মৃত্যু, ব্যাধি ইত্যাদি দেখে টেকে কাতর হলেন।
কাতর হয়ে বললেন যে সব থেকে মুক্তি পাওয়ার জন্যে কি করা যায়, তখন তিনি সাধনা করতে চলে গেলেন। এই তো পেয়েছি, কোথায় পেয়েছি? প্রথমে 8ম শতকে বলছে এরা, আমি তারপরে ধরিয়ে দিচ্ছি 8ম শতক কিনা, কারণ আজকে আলোচনায় এসেছে যে 8ম শতক টতক এই যা বলা হচ্ছে এর ডকুমেন্ট কোথায়, এর প্রমাণ কোথায়? বলছে ভগবত পুরাণে প্রথম এই বিষ্ণুর অবতারগুলো নিয়ে আসে, সেই বিষ্ণুর অবতারের মধ্যে বুদ্ধকে ঢুকিয়ে দেওয়া হয় 9ম অবতার হিসেবে। ভগবত পুরাণে বলা হয়েছিল মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি। তারপরেই আমরা দেখি যে 12শ শতকে আর একটা গ্রন্থ লেখা হচ্ছে, আমি যদি নিয়ে আসতে পারিনি, আমি ছাপিয়ে রেখেছিলাম। 12শ শতকে যে গ্রন্থটির কথা বলছে ওরা, সেই গ্রন্থটির নাম জয়দেবের কাব্য গীত গোবিন্দম। সেই গীত গোবিন্দমের প্রথম শ্লোকটি আছে, সেও ওই আপনার যে ওদের যে অবতার বিষ্ণু, সেই বিষ্ণুর 9মতম অবতার। প্রথম অবতারটাকে, প্রথম অবতার প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত চরিত্রমখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। আপনারা বলতে পারেন এই যে 12শ শতকে যে গীত গোবিন্দটি লেখা হচ্ছে, এটা কোন ভাষায়, কোন লিপিতে লেখা হয়েছে? কোন ভাষায়, কোন লিপিতে? এ যদি পড়েন তাহলে দেখবেন মাইকেল মধুসূদন দত্ত যখন মহাপয়ার ছন্দ কিংবা তার যে মেঘনাদপদ কাব্যে যে ছন্দ ব্যবহার করলেন, ঠিক সেই ছন্দে লেখা হচ্ছে। তার আগে ছন্দে নেই। এটা লেখা হচ্ছে কত সালে জানেন? এটা লেখা হচ্ছে 1785 সালে, যেটা জমা পড়েছে 1785 সালে। তাহলে কি করে বলা হয় যে 12শ শতকে গীত গোবিন্দ লেখা হচ্ছে? লিখছেন কে? একজন কীর্তন গাইয়ে তিনি লিখছেন, এই জয়দেবের কীর্তন তিনি লিখছেন, ওই মন্দিরে বসে লিখছেন। আর আপনারা তো জানেন ওই মন্দিরটি কাদের মন্দির। এখানে 9মতম যে অবতারটি, সেই অবতারটি হচ্ছে নিন্দসী যজ্ঞ বিধেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় পশু ঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। অর্থাৎ ওরা কি করলো? মীন শরীর থেকে শুরু করে বুদ্ধ শরীর পর্যন্ত একটা ট্রেল তৈরি করে দিল যে এই পথে কিন্তু বুদ্ধ এসেছে। অর্থাৎ তোমাদের এই বুদ্ধের আগে আমাদের ভৃগু কে কে জন্মেছে? ভৃগু, রাম, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, এই যে এরা জন্মে গেছে। পরবর্তীকালে নবম যে মানে আছে, অবতার আছে, তিনি হচ্ছেন বুদ্ধ। আর বুদ্ধ বলে এটা কি করে দিয়েছে? তাকে ওই রাতের বেলায় তার ছেলে এবং তার ঘুমন্ত মানে যে স্ত্রী, তাকে ত্যাগ করে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন বুদ্ধ। এই কাণ্ডটি হয়েছে এই জয়দেবের পরে। আমাদের ধারণার মধ্যে চলে এসেছে যে বুদ্ধ আর কিছু নয়, বুদ্ধ হচ্ছে আর্যরা যে সমাজ গঠন করেছিল, রাজারা যে সমাজ প্রতিষ্ঠিত করেছিল, সেই সমাজকে নিন্দসী যজ্ঞ, তাকে যজ্ঞের নিন্দা করে, পশু ঘাতককে নিন্দা করে তিনি বুদ্ধ এলেন। অর্থাৎ রাজারা এই পশু ঘাতক এই বিষয়টা ছিল, পশু বলির বিষয়টা ছিল, যজ্ঞের ছিল। তাই তো মনে হচ্ছে যে নিন্দসী যজ্ঞ বিধেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশবধৃত। বুদ্ধরূপে তিনি চলে এলেন। এইবার আপনাদের কাছে প্রশ্ন যে বুদ্ধের সময়কাল
বুদ্ধের সময়কাল কত? বলে 563। তো এখানে বুদ্ধের কার্বন ডেটিং আছে। এখানে বুদ্ধের কার্বন ডেটিং করেছে কে জানেন? আমাদের যে কানিংহামের নাতি বুদ্ধের কার্বন ডেটিং করেছেন। এবং বুদ্ধকে নিয়ে যে প্রথম যে মানে ছোট ছোট তথ্যগুলোকে কালেকশন করে যিনি একটা বই আকারে নিয়ে এসেছিলেন, সেটা নেপালে প্রকাশিত হয়েছিল। সেই নেপালে প্রকাশিত বইতে দাবি করা হয়েছিল বুদ্ধের জন্ম হয়েছে খ্রিস্টপূর্ব 620 খ্রিস্টাব্দে। প্রথম বই বুদ্ধের উপরে। তো এই যে ষোড়শ জনপদ আমরা বলি, আসলে ওটা 16শতী জনপদা, 16শতী। এবং এই 16শতী জনপদের মধ্যে আপনারা দেখেছেন যে কম্বোজ রয়েছে, গান্ধার রয়েছে, সব কিছু আছে, চেদি আছে, তা পাঞ্চাল আছে, সব কিছু আছে, কুরু আছে, কিন্তু বঙ্গ নেই। আছে? তাহলে এই যে ধাপ্পাবাজি ধরা পড়ে যাবে না? বঙ্গ নেই কেন বললাম? বঙ্গ নেই কেন এখানে? বঙ্গে রাজা ছিল না। বুদ্ধের সময় বঙ্গাধিপতি সিংহবাহুর ছেলে বিজয় সিংহ, সে আবিষ্কার করেছিল লঙ্কা। আমাদের ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিল জয়। তাহলে বঙ্গ নেই কেন? 16শতী জনপদের মধ্যে বঙ্গ নেই কেন? কারণ বঙ্গটা হচ্ছে বিশাল বড় ক্ষেত্র। এবং আপনাদের বলে দিচ্ছি, একদম শেষে এই যে সমস্ত ভারতবর্ষ থেকে বুদ্ধিজম শেষ হয়ে গেছে, কিন্তু বাংলায় ধরে রেখেছিল শেষ দিন পর্যন্ত বুদ্ধিজম। সেটা 1901 সালে এই যে জাতিতে উন্নতির ফলে এই বুদ্ধিজম ত্যাগ করে বিভিন্ন ধর্ম গ্রহণ করতে শুরু করে। এবং এমনকি যারা চণ্ডাল ছিল এখানকার, সেই চণ্ডালরাও হিন্দুইজমের চতুর্বর্ণের খোয়ারের মধ্যে ঢুকে পড়ে। চণ্ডালদের আগের পরিচয় নিষাদ, আর নিষাদ পরিচয়ে আমাদের এখানে পৌণ্ড, রাজবংশী সবাই আমরা সমান। আমাদের কোনো অন্য পরিচিতি ছিল না, কোনো পরিচিতি ছিল না। নিষাদই হচ্ছে আমাদের পরিচয় এবং বঙ্গ হচ্ছে আমাদের পরিচয়। তাহলে সেই বাংলা থেকে গেছেন সিংহল বিজয়। এত বড় বিজয় অন্য কেউ করতে পারেনি। সিংহল বিজয় করেছে সম্রাট অশোকের আগে। সেই 16শতী জনপদের মধ্যে বাংলা নেই। এবং যারা গাদা গাদা বই লিখে গৌতম বুদ্ধকে কাউন্টার রেভলিউশনের বিপ্লবী বলার চেষ্টা করছে, তাদের কি উপায় হবে এবার? যে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠিত রাজারা তাদের পশু নিধন বন্ধ করার জন্যে, যজ্ঞ বন্ধ করার জন্যে গৌতম বুদ্ধ এলো। তাই 16শতী এবং 17শতী জনপদে তো একটাও ব্রাহ্মণ নেই। তা কার বিরুদ্ধে কাউন্টার রিভলিউশন করবে গৌতম বুদ্ধ? অদ্ভুত ব্যাপার না? ব্যাপারটা আর কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধের আগে ব্রাহ্মণদের প্রতিষ্ঠিত করতে হবে, এইটা পরিকল্পনা করে এই সমস্ত গাঁজাখুরি সমস্ত কিছু চিত্র এবং গাঁজাখুরি সমস্ত লেখাগুলি কবে লেখা হয়েছে, শুরু হয়েছে? আমরা পেয়ে গেলাম গীতগোবিন্দমকে। গীতগোবিন্দম লেখা হয়েছে কত সালে বললাম? 1785 সালে। অর্থাৎ এশিয়াটিক সোসাইটি পত্তনের পরে। এশিয়াটিক সোসাইটি পত্তনের পরে যেটা হয় যে এখানকার মানে আমাদের যিনি বড়লাট ছিলেন, সেই বড়লাটের বিশাল প্যাট্রোনাইজেশনের ফলে এখানকার মানুষেরা বুদ্ধ সাহিত্যকে ধ্বংস করার জন্য চলে যায়। কারণ ওই সাহিত্য যদি ইংরেজদের হাতে পড়ে তাহলে বুদ্ধ সাহিত্য উঠে আসবে, অন্য কিছু উঠে আসবে না। ওরা টাকা দিয়ে সেই বইগুলো কিনে, সেই বইগুলোকে পাঠোদ্ধার করে, জাতক কাহিনীকে অবলম্বন করে
এই যে সংস্কৃত সাহিত্য রচনা করেছে আর অরিজিনাল সাহিত্যগুলোকে বলেছে ও আর পাঠ করা যায় না, পাঠযোগ্য নয়, অশোকাবাদান কথা এই কতগুলো লেখা আছে। বুঝতে পেরেছেন? তাহলে কি ষড়যন্ত্র? আমি এটা বন্ধ করে নিই। আমি এবার অন্য জায়গায় আসি। তাহলে এইটা আমরা দেখলাম যে যারা বুদ্ধকে কাউন্টার রেভলিউশনের নায়ক বলছেন তারা ইতিহাস, ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব এবং আমাদের যে লিপি, যে ফনেটিক সাইন, পিক্টোরিয়াল সাইনকে এইরকম একটা প্রহেলিকাতে দাঁড় করিয়ে দেওয়ার জন্যেই তারা এটা করেছেন। এবং বুদ্ধের মায়ের নামটাও ভুল বলেছেন। বুদ্ধের মায়ের নামটাও ভুল বলেছেন। বুদ্ধের মায়ের নাম কি? হ্যাঁ, মায়া দেবী। দারুণ। মায়া দেবী অ্যাডজেক্টিভ না নাউন? মায়া দেবী অ্যাডজেক্টিভ না নাউন? মহামায়া। মহামায়া। মহামায়া অ্যাডজেক্টিভ না নাউন? নাউন না হলে তো নাম হবে না, অ্যাডজেক্টিভ, তাই তো? মহামায়ানই বড়, সত্যি। তাহলে এটা একটা উপাধি। উপাধি। তার আসল নাম কি, কোথায় পাবো সেটা? এইবার কয়েকটি কথা বলে আমাকে আর জাস্ট 5 মিনিট দিলে। হ্যাঁ হ্যাঁ, এই যে মহামায়া এবং গোতামা, বুদ্ধের আর এক মায়ের নাম গোতামি, মাসি। এই দুটোই গোতামি, এটাও হচ্ছে আপনার গুণবাচক বিশেষ্য, মানে প্রপার নাউন নয়, তাই তো? তার আসল নাম কোথায় পাই? দেখুন, পিপরাওয়া যে গ্রামটি, যে গ্রামে বুদ্ধের জন্ম হয়েছিল, যার আসল নাম হচ্ছে লুম্বিন দেই। বলা হচ্ছে লুম্বিনী বন। মায়ের নাম এই জন্যে রুম্মান দেই। আপনারা দাই কথাটি জানেন? দাই, দাই মানে মা। দাই মা বলা হয় না, যিনি ধাত্রী, দাইমা, এই দেই কথাটি রয়েছে সেখানে। অথচ মহামায়া নয়, তার আসল নাম হচ্ছে, এখানে লেখা আছে রুম্মান দেই। আর তার দ্বিতীয় মা গোতামি, তার নাম হচ্ছে রূপন দেই। আর তার নিজের নাম কি? বুদ্ধের নিজের নাম কি? বুদ্ধের নিজের নাম এখানে রয়েছে, এর নাম হচ্ছে সুকীতি। সুকীতি। এই যে পিপরাওয়াতে 4টি বিষয় উঠে এসেছে, তার মধ্যে যে বুদ্ধ কলসটা, যেখানে বুদ্ধের অঙ্গার, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তার ওখানে লিখে দেওয়া হয়েছে, তার গ্রাম্য ভাষায় তার নাম হচ্ছে সুকীতি। তাহলে সুকীতি পেলাম আমরা। তাহলে এই যে বুদ্ধ, সেই বুদ্ধ কি কোনো ব্যক্তি না, বুদ্ধ একটি পরম্পরা? এই জায়গায় আসবো, কয়েকটি নাম বলার পরে আমি শেষ করব। আসলে বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধটাও হচ্ছে একটা গুণবাচক উপাধি। এটা উপাধি, একটা পরম্পরা, শুধু উপাধি নয়, পরম্পরা। সেখানে 10টি কঠিনতম অধ্যায়ে সে উত্তীর্ণ হয়ে গিয়ে যখন সে প্রজ্ঞাপ্রাপ্ত হয়, বোধিত্ব প্রাপ্ত হয়, তখন সে বৌদ্ধ রূপে পরিণত হয়। 10টি আমি বলতে পারি, সময় লাগবে অনেক, দরকার নেই। এই কথাটি 1862 সালে, দেখুন এখানে তৈরি হচ্ছে ইয়েতে 1785-তে, 1862 সালে প্রথমে ওখানে এই বইটি আসে। সেই বইটির নাম ছিল, উইলসন লিখেছে সেই বইটি,
দি রিলিজিয়াস সেক্টস অফ দি হিন্দু। তারও ধারণা ছিল এ বুদ্ধ কেউ নয়, একজন হিন্দু কোনো একজন কেউ হবে। ঠিক সেই 28 বুদ্ধের বন্দনা এটা পাওয়া গেল। সে একেবারে প্রথম থেকে আছে, তন্হাঙ্কর মহাবীর মেধাঙ্কর মহিয়াস শরণাঙ্কর লোকহিত দীপঙ্কর জ্যোতিন্ধর কাণ্ডনীন জনপামক্ষ মঙ্গল পরিশাসভ সুমন সুমন ধীর রেবত রথিবদ্ধন। এবং শেষ দিকে আছে যে কাকুচন্দ সত্যবহ কোনাগমন রণঞ্জহ কাশ্যপ শিরি সম্পন্ন গোতামা শাক্য পুঙ্গব অট্টবিশতিমা বুদ্ধা নিব্বানা মত দায়ক। তিনি দিলেন নিব্বান পথের মতটা দিলেন, নিব্বান মত দায়ক নমামি শিরসি নিচ্ছং তে মে রক্ষন্তু সভ্যতা। একেবারে পরিষ্কার হয়ে গেল দেশের কাছে যে রয়েছে। কিন্তু এই সোর্সগুলো কোথা থেকে পেলেন? আমাদের ভিনসেন্ট স্মিথ তিনি পড়লেন ফাহিয়েনকে। ফাহিয়েন যখন ভ্রমণ করেন এই পূর্ব বুদ্ধদের, তিনি একটি ম্যাপ অঙ্কন করেন। সেই ম্যাপ অঙ্কন করে তিনি তখন যোজন ছিল এবং সেখানে ছিল লি ফাহিয়েন তো চৈনিক পরিব্রাজক, লি হিসাবে তিনি দেখিয়েছেন যে তিনি যখন তুবে গ্রামে যান, তুবে গ্রাম এই যে আমাদের যে লুম্বিনী বলা হয় সেই লুম্বিনী থেকে কত দূরে, অর্থাৎ আমরা একটা ম্যাপ পেয়ে গেলাম। কাশ্যপ বুদ্ধের যে স্তূপা সেখানে গেলেন, সেখানে তিনি রয়েছেন, সেই স্তূপার নাম হচ্ছে তাণ্ডবা। তারপরে তিনি গেলেন নাপেইকিয়া বর্তমান নেপালে, তখন কিন্তু নেপাল নেই, তখন নেপাল নেই, বজ্জিদের কথা মনে আছে? সেরা যোদ্ধা তারা ছিলেন বজ্জিরা, সেই বজ্জিদের ওখানে সেখানে গেলেন নাপাইকিয়া গুটি হাওয়া। আর তারপরে গেলেন তিনি নিগালিভা বা নিগালিপত্তমে। সেখানে গিয়ে দেখলেন কি কাণ্ড, আমার আগে সম্রাট অশোক এখানে এই সমস্ত বুদ্ধকে বন্দনা করেছেন। আমি শিখি বুদ্ধের উপাসনা করি যিনি মহাজ্ঞানী ছিলেন, আমি বিশ্ববুদ্ধের উপাসনা করি যিনি মহাপ্রকৃতির বুদ্ধ ছিলেন, আমি কাকুচান্দ বুদ্ধকে উপাসনা করি যিনি লোকপাল ছিলেন, আমি কাশ্যপ বুদ্ধের উপাসনা করি যিনি বিশ্বের প্রভু ছিলেন, আমি শাক্য সিংহ বুদ্ধকে উপাসনা করি যিনি সূর্য থেকেও উদ্দীপ্ত ছিলেন। ভাবা যায় এটা কে করছে? প্রত্যেকটা বুদ্ধের স্তূপে বিশাল বিশাল বড় পিলার লিখে সেখানে চপ্পড়কে দিয়ে ধম্ম লিপিতে সেখানে লিখে যাচ্ছে অশোক তার পিলারের কথা, কাকুচন্দ বুদ্ধ রয়েছে। সুতরাং এই যে বুদ্ধের কথা আজকে আমরা স্মরণ করছি, গৌতম বুদ্ধ নিশ্চয়ই একজন মহামানব। তিনি ধারিতি ধম্মা গ্রহণ করে আমাদের যে ধম্মা দিশা দিয়েছিলেন সেটা কোনো প্র্যাকটিসিং রিলিজিয়ান নয়, সেটা বৌদ্ধিক রিলিজিয়ান, কসমিক রিলিজিয়ান, যেটা রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে বুদ্ধ কেবল এক ব্যক্তি নয়, বুদ্ধ এই দেশের পরম্পরা, বুদ্ধ এই দেশের জ্ঞানের পরম্পরা। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।